অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 4 প্রকল্প অনুমোদন। বিদেশি অর্থায়ন মিলবে এমন কাজে গুরুত্ব দেবে সরকার। স্থগিত থাকবে পঞ্চবার্ষিক পরিকল্পনা। অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে। রপ্তানির আড়ালে বেক্সিমকো গ্রুপের প্রায় 1000 কোটি টাকা পাচার। আরও কয়েকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সালমান আনিসুল পলককে। জননিরাপত্তা নিশ্চিতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে, জানালেন উপদেষ্টা। কাজে যোগ না দেয়া পুলিশের বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। ইউএনও ও পুলিশের অনেকেই নিরপেক্ষ ছিলেন না। সুষ্ঠু ভোটের ক্ষেত্র তৈরিতে সময় দিতে হবে বর্তমান সরকারকে, বললেন মির্জা ফখরুল। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গ্রহণে গুরুত্ব দেবে সরকার। এগুলোতে বিদেশি সহযোগীদের নজরদারি বেশি থাকে, অনিয়ম করা যায় না। তাই ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব প্রকল্প বাস্তবায়নে আগ্রহ কম থাকে। একনেক সভা শেষে এসব তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। বলেন, আপাতত স্থগিত থাকবে পঞ্চম বার্ষিক পরিকল্পনা। অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভায় 1222 কোটি টাকার 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। পরিকল্পনা উপদেষ্টা বলেন, গ্যাস কূপ খনন না করে কেন বিদেশ থেকে এলএনজি আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বোধগম্য নয়। কূপ খননের দায়িত্ব দেওয়া হয়েছে বিদেশি কোম্পানিকে। এসব ক্ষেত্রে কতটা জবাবদিহিতা নিশ্চিত করা হয়েছে তা নিয়ে প্রশ্ন আছে। ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, বিগত সময়ে একনেক সভায় বিপুল সংখ্যক প্রকল্প নেওয়া হয়েছে, কিন্তু সব ক্ষেত্রে বাস্তবায়নের গতি এক থাকতো না। অপ্রয়োজনীয় রাজনৈতিক প্রকল্পও থাকতো। এখন সেগুলো যাচাই বাছাই করা হচ্ছে। আগের মতো একনেক সভা মানেই অর্থ ব্যয়ের কর্মযোগ্য এমন পরিধি কমে আসবে বলেও জানান উপদেষ্টা। সভায় তথ্য আপা আইসিটির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের নাম পরিবর্তন এবং ব্যয় কমিয়ে আনার সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়েছে। অনেক বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প এগুলো মনিটরিং জোরদার করা হয়, তারাও মনিটরিং করে। কাজে এখানে খুব বেশি হয়তো অনৈতিক কোনো কাজ করার সুযোগ কম থাকে বলেই বোধহয় ঠিকাদারের পিছনে অত আগ্রহী হয় না বলে পড়ে আছে। এরকম পরিকল্পনা কমিশনের আমি বলবো যে হিমাগারে অনেক প্রকল্প, বহু বছর আগের প্রকল্প পর্যন্ত পড়ে আছে এবং আমাদের দাতা সংস্থা এখন আমাদেরকে তো সাহায্য করতে চাচ্ছে। দেশ থেকে $83 মিলিয়ন বা প্রায় 1000 কোটি টাকার অর্থ পাচারের অভিযোগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। মতিঝিল থানায় এই বিষয়ে মোট 17টি মামলা হয়েছে। অভিযুক্ত আরও 27 জন। বাংলাদেশ থেকে পণ্য রপ্তানি করেছেন পিতা সালমান এফ রহমান। সেই পণ্য দুবাইয়ে বসে কিনেছেন পুত্রের প্রতিষ্ঠান। এই পণ্যের কাঁচামাল কিনতে রিজার্ভ থেকে ডলার ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নির্ধারিত সময়ে সেই অর্থ দেশে আসেনি। এভাবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই সহ 3টি দেশ থেকে ফেরত আসেনি প্রায় $83 মিলিয়ন। রপ্তানির আড়ালে অর্থ পাচারের এই আয়োজন সম্পন্ন করেছে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তার ছেলে শায়ান ফজলুর রহমানের দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান আর গ্লোবাল। সিআইডি তথ্য অনুযায়ী বেক্সিমকো গ্রুপের 17টি প্রতিষ্ঠানের নামে গত 12 বছরে 3টি দেশে পোশাক রপ্তানি দেখিয়ে এই টাকা পাচার করা হয়। সালমান রহমান বেশ কয়েকটি হত্যা মামলায় এখন কারাগারে আছেন। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছে, শুরু হবে তদন্ত কার্যক্রম।
লালবাগ, বাড্ডা ও আদাবর থানায় দায়ের করা কয়েকটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে নতুনভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার সকালে তাদের নতুন 17টি মামলায় গ্রেপ্তার দেখাতে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকি আল ফারাবির আদালত তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। এ সময় তাদের রিমান্ডের কোনো আবেদন করেনি পুলিশ। এর আগেও কয়েকটি মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে ছিলেন সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তাদের যথাক্রমে 3টি ও 2টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে প্রথমবারের মতো ঢাকার আদালতে তোলা হলো সাবেক বিচারপতি মানিককে। তাকে 6 মামলায় গ্রেপ্তার দেখানো হলো। সালমান এফ রহমান সাহেব, তারপরে পলক, আনিসুল হক এবং দেখা যাচ্ছে যে সালমান এফ রহমান সাহেব, ওনাদেরকে সন্ন্যাস দেখানো হয়। সব মিলে মোট হচ্ছে প্রায় 10 থেকে 12টা মামলাতে তাদেরকে সন্ন্যাস দেখানো হয়েছে। স্বাধীনতার মুক্তির জন্য উনি যতগুলি জাজমেন্ট হয়েছে সব ওনার আমলে এবং ওনার সময়ে সেটা হয়েছে। আমরা বলেছি ওনার বিরুদ্ধে যে অভিযোগ হয়েছে অভিযোগগুলি সম্পূর্ণ ভিত্তিহীন। সাধারণ মানুষের সুবিধার জন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। এর সুফল দেশের জনগণই ভোগ করবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডার কর্মকর্তা ও 25তম ব্যাচ রিক্রুট সিপাহীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেননি তাদের আর যোগদান করতে দেয়া হবে না, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলেও জানান জাহাঙ্গীর আলম। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বিভিন্ন ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া হয়েছে জনগণের সুবিধার্থে। যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে, মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে। প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। জনগণ যাতে আরও বেশি নিরাপদ বোধ করে তাই সরকার সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছে, এমনটা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মোখলেসুর রহমান। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান তিনি। বলেন, রাষ্ট্রীয় ও জনস্বার্থে সেনাবাহিনী কাজে নেমেছে। অন্তর্বর্তী সরকার মনে করেছে রাষ্ট্রের প্রয়োজনেই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। পুরো বিষয়টি আইনশৃঙ্খলা প্রক্রিয়া সংশ্লিষ্ট বলেও জানান ডক্টর মোখলেসুর রহমান। তিনি আরও বলেন, জনস্বার্থে একসাথে সব বাহিনী ও সরকারি কর্মকর্তারা কাজ করবেন। এমন উদ্যোগের ফলে কেউ কারোর সাথে বিবাদে জড়াবে না, এমনটাও নিশ্চিত করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। জনবান্ধব পরিবেশে মানুষ চলাচল করতে পারে, সিকিউর ফিল করে, মানুষের মধ্যে যেন আস্থা থাকে, সব বাহিনী একসাথে একই আমব্রেলায় কাজ করছে, এই মেসেজটার জন্য এই ধরনের একটা ক্ষমতার আমরা কি বলবো যে আমাদের বিভিন্ন বাহিনী কাজ করে না, তো এটা আরেক বাহিনীকে বিধি মোতাবেকই তাদেরকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। এখন যারা উপজেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বে আছেন তারা অনেকেই নিরপেক্ষ ছিলেন না, এমনটাই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে তার নিজ জেলা ঠাকুরগাঁয়ে তিনি আর কোনো খারাপ কাজে সম্পৃক্ত না হতে প্রশাসনের কর্মকর্তাদের আহ্বান জানান। বলেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, সেই কারণে মানুষ অতীতে ভোট দিতে পারেনি, সবাই যেন ভোট দিতে পারে সেজন্য বর্তমান সরকারকে সহায়তা করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মির্জা ফখরুল। এখানে আপনাদের ইউনো সাহেব আছে, এখানে আপনাদের পুলিশ ওসি সাহেবরা, পুলিশরা আছেন, অন্যান্য সরকারি বিভাগের কর্মকর্তা আছেন। অনেকেই যে একেবারে ধর্মপুত্র যুধিষ্ঠির ছিলেন তা না, ওই সময় ওনারাও অনেক ঝামেলা করছেন, তাই না? এখন সেই ঝামেলা থেকে সরে দাঁড়ান, কোনো খারাপ কাজ করবেন না, আপনার মানুষের পাশে দাঁড়ান।
দর্শক, মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে পরপর 2টি গুলি ছোড়া হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তার স্বার্থে আজকের জন্য স্থগিত করা হয়েছে এই বন্দরের কার্যক্রম। আমরা এই বিষয়ে আরও জানবো। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, গুলিবর্ষণের বিষয়ে বিস্তারিত জানতে চাই, কি অবস্থা এখন? শাওন, যেহেতু মিয়ানমারে দীর্ঘদিন ধরে তাদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটছে এবং বাংলাদেশের এই পাশে যারা টেকনাফ সীমান্ত এলাকায় রয়েছে তারা এমনিতেই তো বেশ কিছু গুলিতে আহত হয়েছে, নিহত হয়েছে, আবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। এই অবস্থায় কিন্তু স্থলবন্দরের কার্যক্রম মোটামুটি ধীর গতিতে চলছিল, কিন্তু আজকে দুপুরে হঠাৎ একটার দিকে একে একে পরপর 2টি গুলি লাগে। গুলি এসে পড়ে। একটি গুলি লাগে প্রথমে বন্দরের যে অফিস রয়েছে, অফিসের নিচের কক্ষের একটি গ্লাসে লাগে। গ্লাসে লাগার সাথে সাথে গ্লাসটি ফেটে যায় এবং পাশাপাশি আরেকটি গুলি কিছুক্ষণ পরে এসে লাগে ট্রাকে। এই 2টি গুলি পরপর আসার কারণে কিন্তু যারা বন্দরের কার্যক্রম চালাচ্ছিল, বিভিন্ন শ্রমিক থেকে শুরু করে সবাই কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে, যার কারণে প্রাথমিকভাবে আজকের জন্য কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, স্থানীয় যে ওখানকার যে জেনারেল ম্যানেজার রয়েছেন তিনি মূলত বিষয়টি নিশ্চিত করেছেন যে আজকে দুপুরে। আচ্ছা, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ এহসান আপনাকে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও 4টি অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও ঢাকা মহানগর হাকিম আদালতে এসব অভিযোগ দায়ের করা হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালতে মামলা করেন ভুক্তভোগী আহত ডেলিভারিম্যান শিমুল আহমেদ। হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 163 জনের বিরুদ্ধে মামলা করেন তিনি। আদালত মিরপুর মডেল থানা পুলিশকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। গেল 5 আগস্ট বিকেলে শফিপুর আনসার একাডেমির সামনে মোহাম্মদ হায়াতুল্লাহকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ 23 জনের বিরুদ্ধে অভিযোগ করেন হায়াতুল্লাহর বাবা মোহাম্মদ আয়াতুল্লাহ। 18 জুলাই দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে মোহাম্মদ মমিনুল ইসলাম মারজানকে গুলি করে আহত করা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মারজান। এছাড়া 19 জুলাই বিকেলে সাব্বির ইসলাম সাকিব নামে এক ছাত্রকে উত্তরার 7 নম্বর সেক্টরে 5টি গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় শেখ হাসিনা সহ 60 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাব্বিরের বাবা মোহাম্মদ শহীদুল মল্লিক। অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগে সাবেক 3 সিএসি কাজী রকিবউদ্দিন আহমদ, কেম নুরুল হুদা ও কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে চট্টগ্রামে। মামলায় সব কমিশনার, সচিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদেরকেও আসামি করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল হকের আদালতে মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম। বাদীপক্ষের আইনজীবী জানান, আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এজাহারে উল্লেখ করা হয়, বিপুল অর্থ ব্যয়ে একতরফা ও পাতানো 3টি নির্বাচন আয়োজনের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করেছেন সিএসি ও কমিশনাররা। এসব নির্বাচনে জয়ী সংসদ সদস্যরাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরকেও আসামি করা হয়েছে বলে জানান বাদী। 2014, 2018, 2024-এর একটা ফ্রড অ্যাক্টের প্রতারণামূলক নির্বাচন ফেস করেছি। আমি বা আমাদের দেশবাসী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একজন নাগরিক, সিনিয়র নাগরিক হিসাবে আমি মনে করেছি এটি সংবিধান যারা রক্ষণ করার কথা তারা সংবিধান ভঙ্গ করেছে। ইলেকশন কমিশন এবং যারা ভুয়া এমপি নির্বাচিত হয়েছে দাবি করেছে তাদের বিরুদ্ধে মামলাটা আনেছি সংবিধানের আলোকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। ভায়াডাক্টের স্প্রিং সরে যাওয়ায় আগারগাঁও মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল বন্ধ রয়েছে। সহকর্মী শাকিল হাসান রয়েছেন সেখানে, আমরা বিস্তারিত জেনে নিতে যাচ্ছি তার কাছে। শাকিল, মেরামতের কাজ কতটা এগোলো এবং মতিঝিল পর্যন্ত মেট্রো চলাচল কখন নাগাদ শুরু হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের।
MRT 6 উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটি, তার উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো চলাচল আপাতত স্বাভাবিক আছে, কিন্তু দুপুরের পর থেকে এই কারিগরি ত্রুটির কারণে আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত যে অংশটি সেটির কিন্তু মেট্রো চলাচল বন্ধ আছে এবং এখন পর্যন্ত বন্ধ আছে। আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন যে শাহবাগ স্টেশনে আমি বারডেমের পাশে দাঁড়িয়ে আছি এবং সেখানে সবগুলো গেট কিন্তু বন্ধ, এসকেলেটর এবং লিফটের সামনের যে কলাপসেবল গেট সেগুলো বন্ধ করে রাখা হয়েছে, স্টেশনগুলো কার্যক্রম বন্ধ আছে। আমি 10 মিনিট আগে কথা বলছিলাম DMTCL এর MD মোহাম্মদ আব্দুর রৌফের সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যে তাদের মেরামতের কাজ চলছে, সেটি প্রায় শেষের দিকে, আর খুব বেশি হলে 20 থেকে 25 মিনিটের মধ্যেই মেট্রো রেল আবারও এই আগারগাঁ থেকে মতিঝিল পর্যন্ত অংশ চলাচল করবে। অর্থাৎ তিনি আমাকে সময়ের কথা উল্লেখ করেছেন 4:40 থেকে 45-এর মধ্যে তারা আবারও চালু করতে সক্ষম হবেন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত। কারণ তাদের টার্গেট রয়েছে যে অফিস থেকে যারা ঘরে ফিরবেন তাদেরকে যেন সেই সেবাটা তারা দিতে পারেন, এই জন্য তারা আসলে দ্রুতগতিতে মেরামতের কাজটি তারা করছেন। এবং আপনি জানেন যে দুপুরের পর থেকে এই কারিগরি ত্রুটির কারণে হচ্ছে মেট্রো রেলের এই চলাচলটি বন্ধ হয়ে পড়ে এবং সেটির সারানোর জন্য কিন্তু মেট্রো রেলের যারা কারিগরি টিমের কর্মচারী যারা রয়েছেন তারা কাজ করছেন। পাশাপাশি আমি তার সঙ্গে জানতে চেয়েছিলাম যে শুক্রবার যে মেট্রো রেল চলাচল করার বিষয়টি সেটি কবে নাগাদ চালু হচ্ছে, তবে তিনি আমাকে ইঙ্গিত দিয়েছেন আগামী শুক্রবার থেকে চালু হতে পারে এবং সে সঙ্গে 4:40 থেকে 45-এর মধ্যে মেট্রো রেল আবারও চলাচল শুরু করতে পারে। অনেক ধন্যবাদ শাকিল আপনাকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকেই যাচ্ছে, তবে অবস্থার উন্নতি যাতে দ্রুত হয় সেজন্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন তথ্য ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। সচিবালয়ে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং জুরি বোর্ডের নবনির্বাচিত কমিটির সদস্যদের সাথে মতবিনিময় শেষে তিনি এই কথা বলেন। জানান মাত্র 2 মাসের জন্য সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, এর মাঝেই পুলিশের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। উপদেষ্টা নাহিদ জানান এখন থেকে সেন্সর শব্দটি বাদ দিয়ে পুনর্গঠন করা হবে সার্টিফিকেশন বোর্ড। সিনেমা যাতে দ্রুত মুক্তি পায় সেই ব্যবস্থাও করা হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে সেন্সর শব্দটিকে সেই শব্দটিকে আমরা বাদ দিয়ে দিচ্ছি এবং আমাদের যেই 2023 সালের আইন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন, সেই আইন অনুযায়ী আমরা দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন দিয়ে এই সার্টিফিকেশন বোর্ডটাকে পুনর্গঠন করব। রাজনৈতিক কিংবা সাংগঠনিক কাজের জন্য নয়, সমন্বয়করা ধারাবাহিকভাবে জেলা সফর করছেন শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতা থেকে, একথা জানিয়েছেন সমন্বয়ক সার্জিস আলম। দুপুরে শরীয়তপুরে ছাত্র জনতা আন্দোলনে শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন 10 সমন্বয়ক। এ সময় সার্জিস আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক কথাবার্তা চলছে, যা দুঃখজনক। এ সময় প্রতিটি শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি অন্তত একজনের জন্য কর্মসংস্থান তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানান সার্জিস আলম। পরে জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সভা শেষে সরকারি কলেজ মাঠে সমাবেশে যোগ দেন সমন্বয়করা। অস্থিতিশীল অবস্থা আমরা মুখ বুঝে থাকার চেষ্টা করি যে হ্যাঁ, অনেকে হয়তো সিচুয়েশন বুঝছে না, হয়তো এই জন্য ভুল বুঝছে, কিন্তু সবসময় যদি এটা বলতে থাকে আমাদেরও খারাপ লাগে। সকাল থেকে বিকাল আমরা এই 3টি কাজ করি, বিকালে গিয়ে 30 থেকে 40 মিনিটের জন্য আমরা মতবিনিময় সভা করি। তারা এটা বলে আমরা নাকি জেলা সফরে আসছি বা সাংগঠনিক সফরে আসছি, অথচ এরকম কোনো বিষয় আসলে এখানে নেই। সারা দেশে ক্রমশ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে বহু রোগী। গতকাল পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 113 জন, আক্রান্ত ছাড়িয়ে গেছে 20,000-এর সংখ্যা। এই সংখ্যা বাড়ছে প্রতিদিনই, তাই মশক নিধন কার্যক্রম এখনই জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের। একই বিছানায় কাতরাচ্ছে 2 শিশু, একজন আক্রান্ত নিউমোনিয়ায়, আরেকজন ডেঙ্গুতে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের দৃশ্য এটি। ডেঙ্গুর মৌসুমে স্থান সংকুলানই এখন বড় চ্যালেঞ্জ, তাই বাধ্য হয়েই একই বিছানা ভাগাভাগি করতে হচ্ছে 2 শিশুকে। 4 দিন ডেঙ্গু হয়েছে, জ্বরটা কমে না, ডেঙ্গু টেস্ট দিচ্ছে, টেস্টগুলো করাইছি, করানোর পরে এরা দেখছে, দেখার পরে ট্রিটমেন্ট চলতে আছে। বেড খালি নাই তো এই জন্য রুগী ফেরত দিব, সম্ভবত এই কারণে এক বেডে 2 জন করে দিচ্ছে।
চলতি মাস থেকে হঠাৎই বাড়তে শুরু করেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিনই ডেঙ্গুর নানা লক্ষণ নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন গড়ে 20 থেকে 22 জন রোগী। চলতি মাসের 17 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছে 113 জন, আক্রান্ত হয়েছে 20,213 জন। আক্রান্তের মধ্যে শিশুদের সংখ্যাও নেহাত কম নয়। প্রথমে ভাবছিলাম যে আমার সাধারণত হালকা একটা জ্বর হয়েছে, এই জন্য আমি আবার দোকানে ফার্মেসিতে মেডিসিন নিয়ে আবার খাওয়া শুরু করি। উঠে দাঁড়াতে পারি না, মাথা ঘুরায়, আর কাঁপা ওই যে সকালবেলা কাঁপায়, জ্বর আসে। হালকা জ্বর ছিল, তারপর তাপমাত্রা বাড়তেই আছে, বাড়তে বাড়তে একসময় চোখ মুখ উল্টে যায়, তারপর আমরা হসপিটালাইজ করি। এখানে অন্য হাসপাতালে কোনো সিট পাইনি, যেখানে গেছি সেখানে কইছে আমাদের এখানে সিট নেই। তখন বাধ্য সেখানে আমরা 7টা বাজাইয়া ঢুকছি। হাসপাতালের পরিচালক জানালেন, এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নতুন কোনো উপসর্গও এবছর দেখা যাচ্ছে না। তবে লার্ভা ধ্বংসে কার্যকরী পদক্ষেপ না নেওয়া গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। ডেঙ্গু চিকিৎসার যে বর্তমান পরিস্থিতি, সেটা এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে আছে। লক্ষণের পরিবর্তন তো প্রত্যেক বছর নতুন করে কিছু হয়। এমনও আমরা ডেঙ্গু রোগী পেয়েছি কিন্তু জ্বরের কোনো চিহ্ন নেই, জাস্ট পাতলা পায়খানা নিয়েছে, ডায়রিয়া নিয়ে প্রেজেন্ট করেছে। এমনও রোগী দেখেছি শুধু বমি নিয়ে প্রেজেন্ট করেছে। ভেরিয়েশন ম্যান টু ম্যান প্রত্যেক রোগেই একটু হতে পারে, কিন্তু সেটা ব্যাপক আকারে না। দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার করার তাগিদ বিশেষজ্ঞদের, সেই সঙ্গে বাড়াতে হবে ব্যক্তি সচেতনতা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে।